আমরা কিন্তু সবাই জানি বর্তমান সময়ে ইউপিআই দ্বারা এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো বা যে কোনো প্রকার ট্রানজ্যাকশন করা কিন্তু খুব সহজ হয়ে উঠেছে। কিন্তু এই সুবিধার পাশাপাশি ২০২৬ সাল থেকে ইউপিআইতে নতুন অনেক নিয়ম চালু হতে চলেছে। ভাবুন তো, একটা ছোট্ট ইউপিআই ট্রানজ্যাকশন করার ফলে যদি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায়, যেটা বর্তমানে প্রচুর হচ্ছে, অথবা হয়তো আপনি লিমিট জানেন না, লিমিটের বাইরে গিয়ে ট্রানজ্যাকশন করে ফেলেছেন ইউপিআই দিয়ে, সেই ক্ষেত্রে যদি আপনার বাড়িতে ইনকাম ট্যাক্স নোটিশ আসে। তাই আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো 2026-এ নতুন ইউপিআই ট্রানজ্যাকশনের লিমিট কি রয়েছে, বাকি নতুন কি কি ইউপিআই রুলস আনা হয়েছে। এই ভিডিও শেষ অবধি দেখবেন, কারণ এই ভিডিও শেষে থাকছে কিছু প্রো টিপস কিভাবে আপনারা নিরাপদে আপনাদের ইউপিআই ব্যবহার করতে পারবেন সেই নিয়ে। আমি হলাম কৌশিক এবং আপনারা দেখছেন বিনিয়োগের খুঁটিনাটি চ্যানেল। স্টেপ 1-এ আলোচনা করব স্যালারি ক্লাস, মানে যারা স্যালারি পায়। পিএফ উইথড্র, দেখুন যারা স্যালারি পায় মানে যারা জব করে তারা স্যালারি পায়, সেই স্যালারিতে কিন্তু পিএফ এ টাকা কিছু একটা জমে, যেটা আমরা সবাই জানি। এবার সেই টাকা আপনি কিন্তু ইউপিআই এর মাধ্যমেও উইথড্র করাতে পারবেন। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, ইউপিআই এর মাধ্যমেও উইথড্র করাতে পারবেন। 2026-এ মার্চ মাস থেকে আপনারা ইউপিআই এর মাধ্যমে পিএফ এর টাকা উইথড্র করাতে পারবেন। দেখুন, আগে কিন্তু এই নিয়মটি ছিল না। এছাড়াও পিএফ এর টাকা উইথড্র করাতে গেলে আপনাদেরকে অনেক ঝামেলা পোহাতে হতো। 2026-এ মার্চ মাস থেকে আপনারা শুধুমাত্র ইউপিআই এর মাধ্যমেও আপনার পিএফ এর টাকা তুলতে পারবেন, সরাসরি ইউপিআই এর মাধ্যমে। তাহলে বুঝতেই পারছেন, ঝামেলা কম এবং দ্রুত টাকা আপনারা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এই সুবিধাটা কিন্তু আনা হচ্ছে 2026-এর মার্চ মাস থেকে। তো আশা করছি যারা জব করে তারা কিন্তু অনেকেই খুশি হচ্ছেন এই নিউজটা শুনে। এবার দ্বিতীয় কথা যদি বলি, ডেইলি ট্রানজ্যাকশন লিমিট। দেখুন, এতদিন অবধি ১,০০,০০০ টাকা অবধি ইউপিআই ট্রানজ্যাকশন করা যেত 24 আওয়ার্স, মানে প্রতিদিন আপনি ১,০০,০০০ টাকার বেশি আপনি কাউকে ট্রান্সফার বা রিসিভ করতে পারবেন না ইউপিআই এর মাধ্যমে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এখন সেটাকে বাড়িয়ে ৫,০০,০০০ টাকা অবধি করে দেওয়া হয়েছে। যেরকম ধরুন, মেডিকেল পেমেন্টের ক্ষেত্রে আপনি ৫,০০,০০০ টাকা অবধি ইউপিআই করতে পারবেন। এডুকেশন ফি, সেই ক্ষেত্রে আপনি ৫,০০,০০০ টাকা ইউপিআই করতে পারবেন। ইন্স্যুরেন্সের প্রিমিয়ামের ক্ষেত্রে করতে পারবেন। ক্রেডিট কার্ডের বিল পেমেন্টের ক্ষেত্রে করতে পারবেন। কোনো ট্রাভেল বুকিং, কোথাও ঘুরতে যাচ্ছেন সেই ট্রাভেল বুকিংয়ের জন্য করতে পারবেন। আপনি শেয়ার মার্কেটে আইপিও বা ক্যাপিটাল মার্কেট ইনভেস্টমেন্ট, সেই ক্ষেত্রেও আপনি ৫,০০,০০০ টাকা ট্রানজ্যাকশন করতে পারবেন ইউপিআই দিয়ে। তাহলে বুঝতেই পারছিলেন, আগে কিছু কিছু ক্ষেত্রে ইউপিআই লিমিটটি ১,০০,০০০ থাকাকালীন অনেক প্রবলেমে হতো। যদি আমরা নরমালি ধরি মেডিকেল ইমার্জেন্সি, যেখানে হসপিটালে গেলে আমাদের কিন্তু অনেক সময় ২,০০,০০০ ৩,০০,০০০ টাকা ট্রানজ্যাকশন করতে হয় এবং সেই সময় অনেক সময় কার্ড সোয়াইপ করলে হয়তো কাজ হয় না, অনেক ঝামেলা করতে হয়। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে রাস্তা একটা ইউপিআই থাকে, কারণ সবাই অত টাকা ক্যাশ তো নিয়ে যায় না। তাহলে এখন বর্তমানে ৫,০০,০০০ টাকা অবধি আপনি ইউপিআই এর মাধ্যমে ট্রানজ্যাকশন করে মেডিকেল বিল পে করতে পারবেন। এছাড়াও আমি যেটা বললাম, ট্রাভেল রয়েছে, এডুকেশন মানে কলেজের ফিস রয়েছে, ইন্স্যুরেন্স রয়েছে, অনেক ক্ষেত্রেই এই লিমিট বাড়িয়ে কিন্তু ৫,০০,০০০ টাকা করা হয়েছে। এটাও কিন্তু একটা ভালো। এটাও কিন্তু চালু হবে ২০২৬-এর মার্চ মাস থেকে। ইউপিআই রেজিস্ট্রেশন লিমিট, দেখুন, আপনি যখন কোনো ইউপিআই রেজিস্টার করবেন, যেকোনো নতুন অ্যাপে যদি আপনি নতুনভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে ইউপিআই রেজিস্টার করেন, সেই ক্ষেত্রে সেই লিমিটটি কিন্তু ৫,০০০, মানে ২৪ ঘন্টার মধ্যে আপনি সেই ৫,০০০ টাকাই পাঠাতে পারবেন। ২৪ ঘন্টা যখনই পার হয়ে যাবে, ওই যে বললাম কিছু কিছু ক্ষেত্রে ৫,০০,০০০ টাকা পাঠাতে পারবেন, বাকি সমস্ত ক্ষেত্রে আপনি ১,০০,০০০ টাকা ম্যাক্সিমাম পাঠাতে পারবেন। আমরা কিন্তু প্রতিটি সরকারি স্কিম হোক বা কোনো ক্রেডিট কার্ড, প্রতিটি জিনিসে কিভাবে অ্যাপ্লাই করে, ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করে কিভাবে কোন জিনিসটি পাবেন, প্রতিটি জিনিস ডিটেলসে স্টেপ বাই স্টেপ আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিখে দিচ্ছি। ডেসক্রিপশন বক্সে কিন্তু সেই লিঙ্কটি দেওয়া থাকবে। এই ভিডিও শেষে আপনারা সেই লিঙ্কে জয়েন করতে পারেন। তাই দেরি না করে ভিডিওর শেষে চটপট করে টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নেবেন। এবার চলে আসি বিজনেস পার্সনদের জন্য ইউপিআই লিমিট, মানে বুঝতে পারছেন কিউআর কোড। এই যে আমরা দোকানে লাগাই না কিউআর কোড, সেটা অনেক বিজনেসম্যান, সেটা রিটেল হোক বা হোলসেল, সবাই কিন্তু কিউআর কোড এখন বর্তমান সময় লাগাই। আমার নিজের দোকান রয়েছে, সেখানেও লাগানো থাকে। সেই ক্ষেত্রেও কিন্তু কিছু লিমিট আনা হয়েছে। বছরে ৪০ লক্ষ পর্যন্ত ইউপিআই কালেকশন করলে জিএসটি দরকার নেই। ৪০ লক্ষ পার হলে জিএসটি রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। এটা কিন্তু গুডস বা পণ্য বিক্রি করলে, মানে আপনার দোকান রয়েছে, আপনি সেই দোকান থেকে কোনো একটি প্রোডাক্ট বিক্রি করছেন, বছরে ৪০ লক্ষ পর্যন্ত যদি আপনি ইউপিআই ট্রানজ্যাকশন করে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে জিএসটি নাম্বার নিতে হবে। ৪০ লক্ষ টাকা থেকে ১ টাকা ২ টাকা ১০ টাকাও পার হলে আপনাকে জিএসটি নাম্বার নিতে হবে। এবার অনেকেই বলবে, দাদা আমার ৫০-৬০ লাখ টাকা তো হয়ে যায় বছরে, কিন্তু তাতে আমি জিএসটি নাম্বার নিব না, কি হবে? কিছুই হবে না। পুরো হিসেব কিন্তু ব্যাংকের কাছে থাকে এবং ঠিক সময় মতো আপনার বাড়িতে ইনকাম ট্যাক্সের নোটিশে চলে আসবে যদি আপনি জিএসটি নাম্বার না নেন। জিএসটি নাম্বার নাও থাকলে আপনি সেফ যে আমার
এবার 50 লাখের ট্রানজ্যাকশন হোক কি 80 লাখ হোক, আমার তাতে ভয় নেই। আমি জিএসটি নাম্বার নেওয়া রয়েছে এবং আমি প্রতি বছর আইটিআর ফাইল করি। আর রয়েছে সার্ভিস দেওয়া। দেখুন অনেক ধরনের আমরা সার্ভিস দিয়ে থাকি। যেরকম মনে করুন ক্যাফে রয়েছে, যেখানে আমরা ফর্ম ফিল আপ করানো হয় বা পাসপোর্ট এপ্লাই করা হয়। এরকম সার্ভিস বা আদার্স সার্ভিসেরও অনেক ব্যবসা রয়েছে। সেইসব ব্যবসায় যদি আপনারা 20 লক্ষ টাকা অবধি ট্রানজ্যাকশন করেন, তাহলে জিএসটি নাম্বার লাগবে না। 20 লক্ষ টাকার উপর যদি ট্রানজ্যাকশন হয় আপনার পুরো বছরে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু জিএসটি নাম্বার নিতে হবে। আবারও বলছি, জিএসটি নাম্বার না নেওয়া থাকলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের পেনাল্টি হতে পারে বা ইনকাম ট্যাক্সের নোটিশ আসতে পারে। জিএসটি রেজিস্টার হলে ইউপিআই নেওয়ার নিয়ম কি? আপনার যদি জিএসটি নাম্বার থাকে এবং আপনি ইউপিআই এর মাধ্যমে টাকা নিচ্ছেন, সেভিং বা কারেন্ট অ্যাকাউন্ট যেটাই হোক না কেন, তাহলে প্রতিটি বিলের উপর জিএসটি নাম্বার উল্লেখ করা কিন্তু বাধ্যতামূলক। কারণ ইউপিআই ট্রানজ্যাকশন যে আপনি করছেন সেটা কিন্তু পুরোপুরি ব্যাংকের ট্র্যাক থাকে। তাই এখানে জিএসটি কিন্তু বাধ্যতামূলক। নো ক্যাশ ফর ইউপিআই রুল। দেখুন বর্তমান সময়ে এরকম হয়, আমাদের কাছে কেউ আসলো, এসে বলল, দাদা আমার কাছে 2000 টাকা ক্যাশ আছে, আপনি প্লিজ আমাকে ইউপিআই করে দিন, আমি আপনাকে ক্যাশ করে দিচ্ছি। এই ক্ষেত্রে আমরা কিন্তু অনেকবার এরকম ভুল করে থাকি যে অনেকে বিপদে পড়েছে বা যাই হোক, যে না ঠিক আছে আমি অনলাইন টাকা নিয়ে নিচ্ছি, ওকে আমি ক্যাশ করে দিচ্ছি। এই ভুলটা আপনি কোনোদিনই করবেন না। কারণ অনেক সময় এটা হয় যে এই যে টাকাটা আপনি অনলাইন নিচ্ছেন, তাকে ক্যাশ দিচ্ছেন, কিন্তু আপনার ইনকামের খাতায় কিন্তু এই 2000 বা 5000 যেই টাকাটা আপনি নিয়েছেন সেটা আপনার ইনকামের খাতায় যোগ হয়ে যায়। মানে আপনি ওই টাকাটি ইনকাম করেছেন। তার মানে যখনই আপনার ট্যাক্সের লিমিট হয়ে যাবে এবং ওই টাকা বা তার চেয়ে বেশি টাকা যখন ওভার হয়ে যাবে, তখন সেই টাকার ট্যাক্স কিন্তু আপনাকেই দিতে হবে। তাই অচেনা ব্যক্তি বা খুব দরকার না পড়লে কারো কাছ থেকে ইউপিআই এর মাধ্যমে টাকা নিয়ে আপনি তাকে ক্যাশ দিবেন না। চলুন এবার জানি ইউপিআই দিয়ে লোন দেওয়া এবং নেওয়া। যদি আপনি কাউকে ইউপিআই দিয়ে লোন দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনি যখন লোনের টাকা নিবেন, যে ব্যাংক থেকে আপনি সেই ব্যক্তিকে লোন দিয়েছিলেন, সেই ক্ষেত্রে আইটিআর ফাইল করতে আপনাদের কোনো সমস্যায় পড়তে হবে না। আদার্স ব্যাংক হলে আপনাকে আইটিআর ফাইল করে বোঝাতে অনেক সমস্যায় পড়তে হবে যে কোন ব্যাংক থেকে লোন দিয়েছিলাম, কোন ব্যাংকে নিয়েছি, কিসের টাকা এসেছে, অনেক ব্যাপার রয়েছে। একই ব্যাংক থাকলে সেই ক্ষেত্রে সুবিধা হয়। একাধিক ইউপিআই আইডি থাকলে আপনাদের হিসেবে অসুবিধা হতে পারে। মনে করুন আপনার ফোনপে রয়েছে, গুগল পে রয়েছে, পেটিএম রয়েছে, আদার্স জায়গা থেকে আপনি নানান জায়গা থেকে টাকা কালেক্ট করছেন। সেই ক্ষেত্রেও আপনার সমস্যা হতে পারে। চেষ্টা করবেন একটা অ্যাপের মাধ্যমে করার। ইউপিআই দিয়ে গিফট রিসিভ করার লিমিট। একজন ব্যক্তির কাছ থেকে গিফট হিসেবে সর্বোচ্চ ইউপিআই থেকে আপনি 500 টাকা নিতে পারেন। কিন্তু অন্যান্য ক্ষেত্রে আবার কিছু ছাড়ও রয়েছে। যেরকম বিয়ের গিফট যদি আপনাকে কেউ ইউপিআই এর মাধ্যমে দেয়, তাহলে কিন্তু আপনার সেখানে কোনো লিমিট নেই। সেটা আপনি আপনার আইডিয়া ফাইলে দেখাতে পারেন। রিলেটিভরা যদি আপনাকে ইউপিআই এর মাধ্যমে টাকা পাঠায়, সেই ক্ষেত্রেও আপনি কিন্তু সেই ছাড়টা পাবেন। সেখানেও কোনো লিমিট নেই। কিন্তু যদি কোনো সময় ইনকাম ট্যাক্সের নোটিশ আসে, তাহলে আপনাকে সে যে আপনার আত্মীয় সেটা আপনাকে প্রমাণ করতে হবে এবং কোন, কোন গিফট আপনি বিয়ে পারপাস পেয়েছেন সেগুলোও আপনাকে কিন্তু প্রমাণ করতে হবে। এছাড়াও লিমিটের ওভার হয়ে গেলে কোনোভাবেই আপনি এই গিফটও নিবেন না। তাতে কিন্তু ইনকাম ট্যাক্সের নোটিশ আসার সম্ভাবনা বেশি থাকে। ইউপিআই এর ক্যাশব্যাক এবং ট্যাক্স, ট্রেড, এছাড়া আরো অনেক অ্যাপ রয়েছে যারা ইউপিআই অ্যাপ ক্যাশব্যাক দেয়। এই ক্যাশব্যাক কিন্তু আপনার ইনকামের মধ্যে ইনক্লুড করতে হবে। আইটিআর এ রিপোর্ট করতে হবে। দেখুন বর্তমান সময়ে আমরা সবাই জানি যে প্রতিটি অ্যাপ থেকে কিছু পেমেন্ট করলে আমরা কিছু একটা ক্যাশব্যাক পাই। সেই ক্যাশব্যাকটাও কিন্তু আমাদের আইটিআর এ ওটা কিন্তু দেওয়া উচিত। এবার অনেকেই বলবে, দাদা পাই ওই ২ টাকা, ৩ টাকা, ৪ টাকা। আর কি আমি ওই আপনার আইটিআর ফাইলে শো করব? দেখুন অনেক সময় আমি যদি বলি, ক্রেডিট কার্ডের ক্ষেত্রে বলি, অনেক ক্ষেত্রে ১০০০, ১২০০, ১৩০০ টাকাও কিন্তু পাওয়া যায়। হিউজ অ্যামাউন্ট যদি আপনি বিল পেমেন্ট করেন সেই ক্ষেত্রে। তো সেই হিসেবেই বলছি, যদি হিউজ অ্যামাউন্ট আপনাদের ইনকাম হয় এই ক্যাশব্যাকে, তাহলে আপনারা শো করবেন। ৫০, ৬০, ১০০ টাকা তাহলে শো করার কোনো দরকার নেই। এবার চলুন জানি কিছু গুরুত্বপূর্ণ টিপস যেটা নিরাপদে ইউপিআই ব্যবহার করতে আপনাকে সাহায্য করবে। দেখুন আপনি দুটো অ্যাকাউন্ট বানান। একটাতে আপনি আপনার যে অফিসিয়াল কাজ বা আপনি যেটা নিজের জন্য ইউজ করেন সেই একটা অ্যাকাউন্ট আলাদা রাখবেন। সেখানে ইউপিআই লিঙ্ক করার দরকার নেই। ওখানে বেশিরভাগ আপনি চেষ্টা করবেন চেক বা এটিএম দিয়ে তুলে ইউজ করার। আরেকটি সেকেন্ডারি অ্যাকাউন্ট আপনি বানান এবং সেটা দিয়ে ইউপিআই করার চেষ্টা করবেন। মানে সেটাকে আপনাকে রাখতে হবে ইউপিআই পারপাস। দেখবেন যারা গভর্নমেন্ট জব করে বা যারা প্রাইভেট জব করে, তারা কিন্তু স্যালারি অ্যাকাউন্টের মধ্যে বেশি ইউপিআই সেট করে না। স্যালারি অ্যাকাউন্টটাকে আলাদা রাখে এবং আলাদা একটা অ্যাকাউন্ট বানায়, যেখান থেকে তারা ইউপিআই দিয়ে বেশি ট্রানজ্যাকশন করে। এটাই কিন্তু সবথেকে ভালো। যদি আপনার বিজনেস থাকে, আপনারাও এই বুদ্ধিটা করতে পারেন। শুধু পরিচিতি হলেই আপনি তার কাছ থেকে টাকা নিবেন এবং ইউপিআই এর মাধ্যমে টাকা আসলে সেটা অ্যাকসেপ্ট করবেন। এছাড়া যদি অন্য কেউ আপনাকে এরকম কিছু পাঠায় বা যাকে আপনি চেনেন না, তাহলে আপনি ভুলেও করবেন না। এতে অনেক ফ্রড হচ্ছে। আপনার ব্যাংক অ্যাকাউন্টও কিন্তু ফ্রিজ হতে পারে। আর বর্তমানে এটা কিন্তু প্রচুর হচ্ছে।
বিজনেস আর পার্সোনাল ইউপিআই আইডি আলাদা করুন। দেখুন, বিজনেসের জন্য আপনারা আলাদা কিউআর কোড বসান আর পার্সোনালের জন্য আলাদা ইউপিআই রাখুন। কারণ বর্তমানে হয়তো আপনার আশেপাশে আপনি এটা শুনেছেন যে ইউপিআই আইডি দিয়ে পেমেন্ট করার পর সেই ব্যাংক অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে যাচ্ছে এবং সেই ব্যাংক অ্যাকাউন্টটা ওপেন করতে মিনিমাম 1.5-2 বছর লাগছে। সেই টাকাটাও কিন্তু সেখানে আটকে যাচ্ছে। এবার যদি আপনার সেটা পার্সোনাল অ্যাকাউন্ট হয় এবং সেখানে যদি হিউজ অ্যামাউন্ট থাকে, তো সেটাও কিন্তু আটকে যাবে। তাই বলব, পার্সোনাল অ্যাকাউন্টকে আলাদা রাখুন এবং তার সঙ্গে বিজনেস কিউআর কোড বা বিজনেস অ্যাকাউন্টটাকে আলাদা রাখুন। যাতে যদি বিজনেস কিউআর এ কোনো প্রবলেম হয়ও, আপনি পার্সোনাল অ্যাকাউন্টটা ঠিক থাকবে। যদি আপনি ইউপিআই এই সমস্ত রুলসগুলো মেনে চলেন এবং আপনাকে যেগুলো আমি টিপস বললাম সেগুলোকে যদি একটু খেয়াল করেন, তাহলে আশা করব ইউপিআই নিয়ে আপনাদের বিপদে পড়তে হবে না। তো আশা করব 2026-এ মার্চ মাস থেকে যে নিয়মে পরিবর্তন আনার কথা বলছে আরবিআই এর তরফ থেকে ইউপিআই নিয়ে, সেগুলো আমি আপনাদেরকে আপডেট দিতে পেরেছি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিবেন বন্ধু-বান্ধব এবং গুরুজনদের সাথে যারা ইউপিআই ইউজ করে খুব বেশি পরিমাণে। ভিডিও সম্পর্কে আদার্স যদি কোনো প্রশ্ন আপনাদের মধ্যে থাকে, নিচে কমেন্ট বক্স কিন্তু খোলাই রয়েছে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।